রাত পোহালেই আমার মেডিকেলের ভর্তি পরীক্ষা। যে বাড়িতে থাকতাম ওইখান থেকে আমার এত রাইতে বের করে দিচ্ছে। আল্লাহ না করুক, যদি ডাক্তারিতে চান্স পাইয়াই যাস তাইলে লেখাপড়া করতে টাকা পয়সা লাগবো না। তুই আবার মনে করিস না তোর পড়ালেখার খরচ আমরা দিব। তুমি হচ্ছে আমার সুখ দুঃখের সঙ্গে। তোমারে বলুন এই হাসান ডাক্তারের বউ বানো। শকুনের দোয়ায় গরু মরে না। আরে তুমি কেমন মা, যে পোলা তোমারে নিজের মায়ের সম্মান দিছে সেই পোলার জন্য তুমি নামাজের বিছনায় দাঁড়ায় বদ্ধ করতাছো। তোমরা কে কইরাছো? দেখা যাও সি 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 আন্ধার রাতে যুবতী মায়ের ঘরে জোয়ান পোলা। তুই পাস করো না? চাচা চাচা আমি পাস করছি চাচা, আমি ডাক্তার হবো চাচা। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাস করছে। সত্যি? আর আমি তো ভয় পেয়ে গেছিলাম। আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহর কাছে তোমার জন্য অনেক দোয়া করছি। মা মরা পোলা, জীবনে অনেক কষ্ট করছো, তোমারে অনেক বড় হইতে হইব, জীবনে অনেক বড় হইতে হইব বাবা। আমি অনেক বড় হব, আমার অনেক বড় হইতেই হবে। আমি সবাইরে দেখাই দিই, যারা আমার গ্রাম থেকে তাড়াই দিছে সবাই একদিন আমার সম্মান করে। এই দেশের সব থেকে বড় চিকিৎসক হব। যারা তোমার অপমান করছে, বাইর করে দিচ্ছে, তারা একদিন তোমার হারিকেন দিয়ে খুঁজবো। এই যে শুনেন, কথা বইলা সময় নষ্ট করেন না, আপনি তাড়াতাড়ি করে যান, মিষ্টি নিয়ে আসেন। আজকে আমি বস্তি সবারই মিষ্টি খাওয়াবো, সবারই কমু আমাকে হাসান মেডিকেলে চান্স পাইছে। যাই না, মিষ্টি আমার অনেক সৌভাগ্য, আপনাদের মতো এত বড় মনের মানুষ আমি পাইছি। আল্লাহ আল্লাহ তোমার কাছে অনেক শুকরিয়া। দেখো বাবা, তুমি অনেক বড় হইবা, একদিন অনেক বড় হইবা তুমি। বাবা তুই একশো রাতুলের মা, রাতুল আইছে। ও বাবা হাসি পড়ছে বাবা। ও বাবা খবর কি, বিষয় হইছে? ও বাবা মুখটা শুকায় আছে কেন, কথা কস না কেন, কি হইছে? কি রে রাতুল, কি হইছে? ভিসা হয় নাই? কথা কস না কেন, কি হইছে? আম্মা আমাকে সব শেষ হয়ে গেছে। ওরা আমাদের টাকা পয়সা মাইরা দিয়া ওদের অফিসে তালা লাগায় ওরা পালায় গেছে। কি কস? এটা আমি কি শুনলাম? এইসব তুই কি কইতেছস রাতুল? আমার জমি বিক্রির এতগুলো টাকা সব নিয়ে পালাই গেছে, ভিসা জমা হয় নাই? না আব্বা, ভিসা হইব কেমনে? ওরা তো ভুয়া কোম্পানি, ওরা মানুষের সাথে প্রতারণা করে টাকা নেয়, এরপর সর্বশান্ত করে পালায় যায়। আমি কিছুই বুঝতেছি না, আমি কেমনে এই প্রতারণা কোম্পানির খপ্পরে পড়লাম। আমি তোরে আগেই কইছিলাম বিদেশ যাওয়ানোর দরকার নাই, কিন্তু তুই আমার কথা শুনলি না। জমি জমা বিক্রি করে বিদেশ যাওয়ানোর স্বপ্ন দেখছিলি, এখন তো আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। হাসানের বিরুদ্ধে যেমন তুমি ষড়যন্ত্র করছিলা, তেমন ভাবে তোমার ছেলের জীবনও আল্লাহ তার চেয়ে বেশি শাস্তি লেখা রাখছিল। আমার সহজ সরল পোলাটারে ষড়যন্ত্র করে গ্রাম ছাড়া করছো। তুমি কি মনে করছো আল্লাহ তোমার ছায়া দিব? ছাড়বো না। আমি এখন কলিরে কেমনে মুখ দেখাবো, সালামের জবাব কেমনে দিব? ও
আল্লাহ গো, আমার এই দিন দেখার আগে তুমি আমার মরণ দিলা না কেন? ও বাপ, আমাকে তো সব শেষ হয়ে গেছে বাপ, আমাকে সব শেষ হয়ে গেছে। আমরা তো পথে বসে গেলাম না। জসিম ভাই, খবর শুনছেন? না মাসুদ, আপনার তো একটা বড় সুসংবাদ আছে। সুসংবাদ? আজকাল তো দুঃসংবাদ ছাড়া কিছুই পাই না। কি সুসংবাদ মাস্টার সাহেব? আপনার হাসান মেডিকেলে চান্স পাইছে। কি কইলেন? আমার হাসান মেডিকেলে চান্স পাইছে? এই কথা আপনি জানেন কেমনে? হাসান আমারে ফোন দিছিল, কইছে জানাইতে। আল্লাহ, আল্লাহ, তুমি আমার হাসানের উপর এতদিনে মুখ তুলে চাইছো। আমি জানতাম আমার হাসান মেডিকেলে চান্স পাইব। ওই অনেক মেধাবী, আমার পোলার মতো সৎ আর ভালো পোলা এই গ্রামে একটাও নাই। আপনারা আমার পোলাটা চিনলেন না। কি করবো কোন? ফাতেমার ঘরে যেভাবে ধরা পড়ছে তাতে কইরা আমরা অনেক সময় যা দেখি তা সব সময় সত্যি হয় না। আমার পোলাটা মিথ্যা অপবাদ নিয়ে গ্রাম ছাড়লো। ওই মনে হয় আর কোনোদিন এই গ্রামে আইব না। ওর উপর অনেক অবিচার করা হয়েছে। আমার মনে হয় কেউ ইচ্ছা কইরা পরিকল্পিতভাবে ওরে ফাঁসাইছে। সেটা আমি জানি। তয় আমার পোলাটারে যারা ষড়যন্ত্র করে ফাঁসাইয়া দিছে তাদের একদিন বিচার হইব। আল্লাহ তাদের বিচার করব। ফাতেমা, কি রে, কি হইছে? হাঁপাইতেছিস কেন? খবর শুনছস? কি হইছে ক? হাসান ভাই ডাক্তারিতে চান্স পাইছে। কি সত্যি? কার কাছ থেকে শুনছস? কে কইছে? স্যারের লগে দেখা হয়েছিল। হাসান ভাই স্যারে কল করছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। মানুষটা ছোটবেলা থেকে মনে স্বপ্ন পুষে রাখছিল ডাক্তার হইব। আল্লাহ তার স্বপ্ন পূরণ করছে। আরেকটা ঘটনা ঘটছে, রাতুল ভাইয়ের টাকা পয়সা সব মাইর গেছে। এরই কয় উচিত বিচার। ওনার মা হাসান ভাইরে চাষা কামলা বলে গালি দিত। এখন হাসান ভাই হইব ডাক্তার, রাতুল ভাই হইব চাষা। বাদ দে, মানুষ তার কর্মের ফল দুনিয়াতে ভোগ কইরা যায়। হাসান ভাইয়ের কতই না কষ্ট দিছে, সব কিছুর কষ্ট, ভাতের কষ্ট, কাপড়ের কষ্ট, পড়ালেখার কষ্ট, কোনো কষ্টই বাদ দেয় নাই। আল্লাহ সবই দেখছে। তাইলে তো তুই ডাক্তার হাসানের বউ হবি। আল্লাহ কি আমার কপালে এত সুখ রাখছে? গ্রামের মানুষজন তার জন্য গ্রাম ছাড়া করছে। আমার তো মনে হয় না হাসান ভাই গ্রামে ফিরে আইব। আইব আইব, দেখিস কারোর জন্য না আইলেও ঠিক তোর জন্য আইব। জানি না আইব কিনা, তবে আমি দূর থেকে তার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন তারে ভালো রাখে, সুখে রাখে, অনেক ভালো থাকে। আমি কোনো কথা শুনব না। পলির ভাগের জমি বিক্রি করে আমি টাকা দিছি, আমার টাকা ফেরত দিতে হইব। এত টাকা আমরা এখন কই থেকে দিব? কোত্থেকে দিবেন সেটা আপনারা জানেন, আমি এত ঢুকতে পারবো না। জামাই বাবা, একটু বোঝার চেষ্টা করো। রাতুল আর কলির জায়গা তো বিক্রি করে ফেলাইছে। এখন এই ভিটা বাড়ি আর হাসানের জায়গাটা ছাড়া তো আমার আর কিছু নাই। তাইলে তো হইলই, হাসান ভাইয়ের জমি বিক্রি করে দেন। কি কইলা তুমি? আমি হাসানের জায়গা বিক্রি করবো? এমন কথা তুমি কইতে পারলা? হাসান ভাই তো চলেই গেছে, তার ভাগের জমিটা পড়ে আছে, ওইটা বিক্রি করে আমার জামাইরে কিছু টাকা দাও। হ্যাঁ, একটা দোকান দিই। রাতুলের কারণে আমার জামাই বিদেশ যাইতে পারে নাই। আমার জামাই আর কত থাকবো? তোর জামাই কি একলা ঠকছে? আমি ঠকি নাই? আমি তো নিঃস্ব হয়ে গেছি। প্রতারণা চক্রের খপ্পরে পড়ে আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার কিচ্ছু নাই। যদি হাসান ভাইয়ের জমি বিক্রি করে দেই তাহলে এই সংসারটা চলবো কেমনে? আমরা খামু কি? সেটা তো আমি জানি না। আমি এখন ব্যবসা করুম, ব্যবসা লেগে আমার টাকা লাগবো। হয় আমার টাকা দেন, নাইলে কলিরে সারা জীবনের লেগে আপনার কাছে রেখে দেন, আমি আবার বিয়া করব। কি কইলা তুমি? তুমি আবার বিয়ে করবা? করো। তোমার বাপ মায়ের কও যত তাড়াতাড়ি সম্ভব জমি বিক্রি করে আমার টাকা দিতে। যেদিন টাকা দিতে পারবো সেদিন তোমার নিতে আসবো। এই তুমি কই যাও? দাঁড়াও, শুনে যাও। এই
একটু শান্ত হ মা, একটা ব্যবস্থা হইব। কত স্বপ্ন দেখছি জমিটা আমার নামে লেখাই নিব, কিন্তু ওই জামাইয়ের চালায় আমার শেষ ভরসাটাও শেষ হয়ে গেল। আমার হাসান রে আমি এভাবে ঠকামো? ওরে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করবো? আবার কলির কি হইব? রাতুলের কি হইব? আল্লাহ আল্লাহ, তুমি আমারে কয়ে দাও, আমি এখন কি করব? রাবিয়া, আমার একটু ধরো, আমার জানি কেমন লাগতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। কি হইল আপনার? ওয়াল্লাহ, কি হইছে? কি হয়েছে? ওই একটু পানি দে, পানি দে, যা যা যা, যা। ওয়াল্লাহ, আল্লাহ, কি হয়েছে আব্বা? হ্যাঁ? কি হইল? কি হয়েছে তোমার? ওই তাড়াতাড়ি আয়। আব্বা কি হয়েছে? একটু বাতাস করি। আব্বা কি হইছে তোমার? ওই ডাক্তার নিয়ে যা, 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 ডাক্তার নিয়ে আয়। শোনেন, তাহলে কথা এটাই রইলো, আগামী শুক্রবারে বিয়ে। তা ঠিক আছে, পোলার বয়সটা একটু বেশি হয়ে গেল না? তার উপর আরেকবার পোলার বিয়ে হয়েছিল। পুরুষ মানুষের আবার কিসের বয়স? বিয়ে করছে তার কি হয়েছে? বউ তো নাই, বউ তো চলে গেছে। আরে শুনেন, পুরুষ মানুষের 2-4টা বউ থাকতেই পারে, এতে দোষের কিছু নাই। ছেলের অনেক টাকা আছে, আপনার মেয়ে অনেক সুখে থাকবে। কিন্তু মা মরা মাইয়াডারে বুড়া বেটার লগে বিয়া দিব? আপনি চুপ করেন, জন্মের পর মারে খাইছে, ওর লেগে আসছে ভালো পোলা কই পাম। শুনেন, অমত করেন না, ছেলের পাতেমারে খুব পছন্দ হয়েছে, রাজি হইয়া যান। আব্বা, চাচি, আমি ওই বুড়া বেটার জীবনও বিয়ে করব। কেন বিয়া করবি না কেন? তোর মতো যুবতী মায়ের কি ঘরে বহায় বহায় খাওয়ামো? ইস, শখ কত! আগামী শুক্রবার বিয়া, চুপচাপ বিয়ার পিড়িতে বয়ে পড়বি। আব্বা, আমারে মাফ করে দেন, আমি বিয়ে করতে পারবো না। ওই বুড়া লোকের আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন বিয়া করবি না কেন? মেয়েদের জিজ্ঞেস করেন, মেয়ের কোনো সম্পর্ক আছে নাকি? কোনো সম্পর্ক নাই, আগামী শুক্রবার বিয়া, যা কইছি তাই। চাচি, আর কোনো কথা হইব না, বিয়া এটাই ফাইনাল। তাহলে কথা এটা ফাইনাল, আয়োজন শুরু করেন। বাবা, তুমি এত অস্থির হইও না, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবো গা। চাচি, তাতে আমার আব্বাই অসুস্থ, আমি কি করুম বুঝতেছি না। তুমি আজকে গ্রামে যাও, তোমার বাবার দেখে আসো। আমার যাইতেই হইল। চিন্তা করছিলাম জীবনে আর ওই গ্রামে পা রাখি না, কিন্তু এখন আমার যাইতেই হইল। আল্লাহ ভরসা, তুমি যাও। কিন্তু হাসান যদি গ্রামে যায়, গ্রামের মানুষ যদি সবাই খেপা যায়, তখন কি হইব? গ্রামের মানুষের কি বিবেক নাই? ওর বাবা অসুস্থ, তার কি দেখতে যেতে পারে না? যে যাই বলে বলুক, আমার যাইতেই হইল। আমার আব্বার এই সময় আমার যাওয়া উচিত। লোকে যদি আমার গায়ে হাত তোলে, তুলুক, আমি আইজি যাব। তাহলে যাও বাচ্চা, আল্লাহ বসা, তুমি যাও। কি হইলো আব্বা? আব্বা, আব্বা, আপনি আমার সাথে কথা না কয়ে চলে গেলেন। ছোটবেলায় মারে হারাইছি, আর আজকে আপনিও আমারে বেলা চলে যাইতেছে। আমার ডাক্তার হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে পারলেন না। ওই সাহস তো কম না, গ্রাম থেকে বাইর করে দিছে, আবার তুই এনে আইছস। আম্মা, আম্মা, এটা তুমি কি কও? আব্বা অসুস্থ শুনে আইছিলাম, কিন্তু কিন্তু কি, বাপ মরার পরে তাড়াতাড়ি সম্পত্তি বুঝে নিতে হইব, তাই একেবারে ছুটাইছস। মা, আজকে তুমি এই কথা কইতে পারলা? ভাবি স্যার, কিছু মনে করেন না, আপনার স্বামী এখন মারা গেছে, এইসব না বললে কি হয় না? পোলাটার তো তার বাপের দেখার অধিকার আছে। তুমি চুপ করো। কেন চুপ করুন? যারে গ্রামে ঢোকা নিষেধ, সে আবার গ্রামে আইলো কেন? চেয়ারম্যান সাহেব, আপনারই কোন? এই সমস্ত কথা বলার সময় এখন না, মানবিক দিক বললেও তো একটা কথা আছে। তাছাড়া
হাসান তো জসিম ভাইয়েরই পোলা। চেয়ারম্যান সাহেব, আমারে ক্ষমা করবেন। আমার আব্বা অসুস্থ শুনে আমি চলে আইছিলাম এক নজর দেখার জন্য, কিন্তু আমার কপালে তারে জীবিত দেখা ছিল না। আব্বার দাফন হইলেই আমি চলে যাবো। আমি কোন সম্পত্তির জন্য আসি নাই। ঠিক আছে আচ্ছা, তুমি তো জানো এর আগে গ্রামের সবার মতামতের ভিত্তিতেই কিন্তু তোমার গ্রাম ছাড়া করা হয়েছিল। এখন অন্তত সকলের মঙ্গলের কথা চিন্তা করে তোমার গ্রাম থেকে চলে যেতে হইবে। ঠিক আছে চাচা, বুঝতে পারছি। চাচা, শেষবারের মতো কি আমি আব্বার মুখটাও দেখতে পারবো না? আচ্ছা ঠিক আছে, দেখো। হাসান ভাই, হাসান ভাই দাঁড়াও। মা তুমি চলে যাইতেছো তুমি? চলে যাইতেছি। এই গ্রামে আমার ঠাই নাই, আব্বার জন্য আইছিলাম। চাচা এমন হঠাৎ করে চলে যাইব কোনোদিন কল্পনাও করি নাই। সবই ভাগ্য। ফাতেমা, তুমি ভালো থেকো, আমার যাওয়ার সময় যাইতেছে। হাসান ভাই, কালকে আমার বিয়ে। আব্বা আর চাচি মিলা আমার এক বুড়া বেটা লোকে বিয়ে দিতেছে। আমি এই বিয়েতে রাজি না। হাসান ভাই, আমি তোমার অনেক ভালোবাসি। কি কইতাছো তুমি এইসব? তোমার বিয়া? আমি মাত্র মেডিকেলে ভর্তি হয়েছি, ঢাকায় নিজেরই ঠাই নাই, বস্তিতে থাকি। তোমারে কই রাখুম? তুমি যেখানে থাকবা আমার মনে রাখলেই হইব। তা হয় না ফাতেমা, তুমি একটা যুবতী মায়া, তোমারে নিয়ে কেমনে থাকুম? কিভাবে থাকবা মানে? বিয়া কইরা থাকবা? বিয়া করব? এখন আমি কিভাবে বিয়া করব? নিজেরই পড়াশোনার খরচ চালাইতে পারি, তোমারে কিভাবে ভরণ পোষণ দিব? তুমি চিন্তা করো না, দরকার হইলে আমি মানুষের বাসা বাড়িতে কাম করবো, তারপর আমার রাইখা যাও না, আমার নিয়ে চলো। তুমি আমারে এত ভালোবাসো ফাতেমা? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি হাসান ভাই। তাহলে চলো। দেখছেন চেয়ারম্যান সাহেব কি অবস্থা? চুপে চুপে গ্রামে ঢুকছে আমাকে মাইয়ালয়া ভাগনের উদ্দেশ্যে। হাসান, এই ছিল তোমার মনের উদ্দেশ্য? আমি তো ভাবছিলাম তুমি শুধরে গেছো। যেই কলঙ্ক মাথায় নিয়ে তুমি গ্রাম ছাড়া হইছো, আবার তুমি সেই কলঙ্ক গায়ে লাগাইলা। চাচা, আমি ফাতেমারে ভালোবাসি, ওরে ছাড়া আমি থাকতে পারুম না। ওর বাবা ওরে জোর করে একটা বুড়া বেটার লগে বিয়া দিয়ে দিতেছে, এইভাবে আমি ওরে একা রেখা যাইতে পারি না। তোর সাহস দেখে অবাক হই, তোর মতো ভিখারি বিয়া করবো ফাতেমারে? আব্বা, হাসান ভাই ভিখারি না, উনি এখন মেডিকেলে পড়ে, ভবিষ্যতে অনেক বড় ডাক্তার হইব। দেখো, বস্তিতে থেকে রিক্সাওয়ালা হওয়া যায়, ডাক্তার না। চল আমার লগে, তোর লগে যার বিয়া ঠিক করছি তারই বিয়া করতে হইবে। চাচা, চাচা ওরে ছেড়া দে, মা মরা মায়া, বুড়া বেটার লগে বিয়া দিবেন কেন? আমার লগে বিয়া দেন। কোনোদিন না। ফাতেমার লগে যার বিয়া হইব সে আমারে বাজারে দোকান বানায় দিব, তুই বানায় দিবি? চল আমার লগে। আব্বা যামু না। চল। আব্বা, ফাতেমা, আমারে তুমি মাফ কইরা দিও। আমি তোমারে রক্ষা করতে পারলাম না। আমি তোমারে সারা জীবন মনে রাখবো, যেইখানেই থাকি না কেন তোমারে দূর থেকে ভালোবাসো। তুমি আমার দুঃখের দিনের সঙ্গী ছিলা, তোমারে আমি কোনোদিন ভুলুম না। তোমার এখন কেমন লাগছে? কেমন আর লাগবে বলো, সময় শেষ হয়ে আসছে। দেশ বিদেশ তো আর কম ঘুরলাম না, এখন আর শেষ রক্ষা হলো না। বাবা, তুমি এইভাবে বলো না প্লিজ। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? আর তাছাড়া ভাইয়াও তো দেশে নেই, সেই যে বিয়ে করে বউকে নিয়ে দেশের বাইরে চলে গেল, এরপরে তো আমাদের খোঁজও নিল না। তুমি অসুস্থ জানার পরও একটা বার ফোন দিয়ে খোঁজ খবর নিল না। ভরসার হাতটা ছেড়ে দেওয়ার সময় হয়েছে রে মায়েনি, আমি আর পারছি না। বাবা,
তুমি কোনো চিন্তা করো না, একটা ভালো ডক্টরের সন্ধান পেয়েছি। ওনার নাম ডক্টর হাসান। উনি নাকি অনেক ফেমাস, আর তাছাড়া উনি একজন ক্যান্সার স্পেশালিস্ট। আমার একটা ফ্রেন্ডের মা ওনার ট্রিটমেন্টে ছিল, এখন নাকি পুরোপুরি সুস্থ। তাই নাকি? তাহলে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নে খুব তাড়াতাড়ি, তোর আব্বুকে দেখায়। হ্যাঁ, কিন্তু উনি তো অনেক ফেমাস, ওনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মিনিমাম 2 মাস আগে যোগাযোগ করতে হয়। তুই যেভাবে পারিস যোগাযোগ কর, তোর বাবার অবস্থা ভালো না। দেখ মা, একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিস কিনা, দেখি শেষ রক্ষাটা হয় কিনা। খালাম্মা আসতে পারি? আয়। খালুদানের লেগে দুধ নিয়ে এসেছে। তোর জন্যই তো এখনো বেঁচে আছি। এত খাওয়াই কি করবি বল? আমি তো আর বেঁচে থাকবো না রে। খালুজান, আপনি কি যে কোন অ্যানি আপারে বিয়া না দিয়া আপনি দুনিয়া ছেড়ে চলে যাইতেছেন? তা তুই ঠিকই বলেছিস। এনিকে একটা যোগ্য ছেলের হাতে তুলে দিয়ে দিতে পারলে আমি শান্তিতে মরতে পারব। আল্লাহ ভরসা, যেহেতু একটা ভালো ডক্টরের সন্ধান পেয়েছি, তুমি আর কোনো দুশ্চিন্তা করো না। আমি কালই যাব, যেভাবেই হোক তার অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমি আসবোই না। উনিটা না করে বলে ফেলেন কি হয়েছে। বাবা হাসান, এইভাবে আর একা একা কতদিন কাটাইবা? একটা বিয়ে শাদী করো। চাচা, আমাকে দিয়ে আর বিয়ে শাদী হবে না। এটা কোনো কথা বাবা? এই শহরে তুমি প্রতিষ্ঠিত ডাক্তার, যশ খ্যাতি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই তুমি। হ্যাঁ, তাহলে তুমি কেন বিয়ে করবে না? মনের মানুষের অভাব চাচা। সেদিন আমি ফাতেমারে আমার সাথে নিয়ে আসতে পারিনি, কাপুরুষের মতো এই অমানুষদের কাছে ছেড়ে চলে এসেছিলাম। এরপর আর। কিন্তু বাবা, ফাতেমা তো পরের দিনে বিয়ের আসন থেকে পালাই গেছিল, এরপর পরে আর কেউ খুঁজে পায়নি। ও আসলে আমার জায়গাটা অন্য কাউকে দিতে চাইনি, তাই বিয়ের আসর থেকে পালাই গেছে। হয়তো ঢাকায় এসে আমারে অনেক খুঁজছে, কিন্তু ঠিকানাবিহীন একটা মানুষকে খুঁজতে খুঁজতে সে নিজেই কোথায় হারাই গেছে। বাবারে, যে হারাই গেছে তার জন্য কেন তুমি বছর পর বছর একা একা জীবন কাটাই দিবা? সে যদি তোমার নসিবে থাকতো তাইলে তো তুমি পাইতাই। নসিবের কথা জানি না চাচি, কিন্তু অপেক্ষা করতে দোষ কি? আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি, হুটহাট ডিসিশন নিয়ে ফেলি। কিন্তু আমি ফাতেমার জন্য অপেক্ষা করতে চাই। আমার বিশ্বাস সে একদিন ফিরবে, তার সাথে আমার দেখা হবে। সে অবধি না হয় অপেক্ষাই করলাম। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছে না? পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না।
দেখুন ডক্টর হাসানের সাথে আমার একটু দরকার আছে। অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার? না, আমি তো গত 2 মাস ধরে ট্রাই করছি কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। একটু বোঝার চেষ্টা করুন, আমার বাবার অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করাতে হবে। ডক্টর হাসানের সাথে আমার একটু কথা বলতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। রুবেল, ওনাকে ভিতরে আসতে বলো। আচ্ছা যান। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আমার বাবার অবস্থা একদমই ভালো না, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করাতে হবে। আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি। আমি জানি আপনি একজন ভালো ডক্টর, আপনার কাছে ট্রিটমেন্ট পেলে আমার বাবা সুস্থ হয়ে যাবে। আপনি আপনার বাবার রিপোর্টগুলো এনেছেন? জি স্যার। তুমি? না মানে আপনি? হ্যাঁ আমি। চিনতে পারতেছেন মিস অ্যানি? প্লিজ বসুন। আপনি কোনো ডাক্তার হলেন কিভাবে? কি ভেবেছিলেন আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে গেছে? সেদিন আমাকে ঘর থেকে বের করে দেওয়ার পরে কি ভেবেছিলেন আমি আর পরীক্ষা দিতে পারবো না? আপনাদের বড়লোক ঘরে আমার ঠাঁই হয়নি ঠিকই, কিন্তু রিক্সাওয়ালা মামার বস্তিতে আমার ঠিকই ঠাঁই হয়েছিল। আই এম রিয়েলি সরি হাসান, সেদিন আসলে আপনার কোনো দোষ ছিল না। আমরা ইচ্ছে করে আপনাকে ফাঁসিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আসলে আমরা মানতেই পারছিলাম না একটা সামান্য গ্রামের ছেলে এত বড় ডাক্তার হবে। আপনি চলে যাবার পর বাবাকে নিজের চোখের সামনে ক্যান্সারে ধুকে ধুকে কষ্ট পেতে দেখেছি, আর তখনই ভেবেছি যে আসলে মানুষের কর্মের ফল কত ভয়ঙ্কর হতে পারে। আমাদের শাস্তি এখন আমাদের বাবা ভোগ করছে। মানুষকে কখনো এতটা তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। আল্লাহ কখন কাকে কোন পর্যায়ে নিয়ে যাবেন কেউ জানেন, কাকে কার দুয়ারে দাঁড় করিয়ে দেবেন কেউ বলতে পারেন। জি বুঝতে পেরেছি, এই জন্য আমি আসলে অনেক লজ্জিত। দেখুন, আমাদের করা অপরাধের শাস্তি আমাদের বাবাকে দিবেন না প্লিজ। আঙ্কেলের ট্রিটমেন্টের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। বাবা আপনার কথা শুনলে খুব খুশি হবে। আমি তাহলে আজকে আসি। এই তোমার এখনো হয় নাই? কতক্ষণ লাগে? রিতা তুমি? পানি আনছো? আমি কি সারাদিন তোমার পিছনে পানি নিয়ে ঘুরবো? তুমি এখনো মাছ ধরতে যাও নাই? তুমি জানো না আজকে আমার আব্বা আইবো? তোমার আব্বা তো বিকালে আসবো, আমি খাওয়া দাওয়া কইরা তারপর মাছ ধরতে যাবো। কি কইলা তুমি? পরে মাছ ধরতে যাইবা মানে? না না, এখনই মাছ ধরতে যাইতেইব। বুইলা যাও না, আমার বাপ টাকা দেয় দেখা এখনো খায়া পয়রা বাইচা আসো। রিতা তুমি টাকার কোঠা দিলা? খোটা তুমগো গায়ে লাগে? হাসান ভাইয়ের অর্ধেক জমিন বিক্রি কইরা দোকান দিলা, সেই দোকানেও লস খেলা। তখন যদি আমার বাপে তুমগো পাশে না দাঁড়াইতো তাহলে তোমরা তো পথে বসতা। এসব তুমি কি কও রিতা? ভাই তার বোনের জন্য করছে, তাই বললে তুমি কথায় কথায় খোটা দিবা? এটা তো ঠিক না। তুমি এমন কেন? আমার আব্বার মগজ ধোলাই কইরা ফুপু তোমার লগে আমার বিয়া দিল, ব্যবসাও খাইলা ধরা। এখন বাইন্সের জমিতে কামলা খাটো, আমি এখন চাষারবো, ভাবলেই মরে যেতে ইচ্ছা করে। সবই কপাল রিতা। ভাইয়ের জমি দখল করছিলাম কিন্তু হজম করতে পারি নাই। তুমি তো আমার ভাইরে কইছিলা আমার ভাই একটা চাষা, গায়ে গন্ধ। দিন শেষে তোমারই একটা চাষের সাথে বিয়ে হয়েছে। এই চাষার গায়ের গন্ধ মাইকে সারা জীবন সংসার করতে হইব। সবই উপরওয়ালা লীলা খেলা। হইছে আর লেকচার দেওয়া লাগবো না। কাম শেষ করে তাড়াতাড়ি মাছ ধরতে যাও। কতদিন পরে আমার আব্বা আইতাছে, আমি যাই দেখে একটা মুরগি জবাই দেওয়ার ব্যবস্থা করি। আম্মা
হয়েছে মা? চিল্লাইতেছো কেন? চিল্লামু না তো গান গামু। আপনারা না কইছি উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়া রাখতে, আমার আব্বা আইবো। ও মা, তুমি তো জানো আমার মাঝের ব্যথা, ঝাড়ু দিতে কষ্ট হয়। আগে তো ঝাড়ু মানে কাজকর্মগুলো চুলে খাই দিত, এখন তো বাড়ির কাজ করার সাহায্য করার কেউ নাই। ইস শক্ক তো কাজের লোক রাখবো। জমি জামা যা ছিল সব তো বেচা খাইছেন, আছে শুধু এই ভিটা বাড়ি। আপনার পোলা তো করে চাষার কাম, আপনাকে কাজের লোক রাখা মানায় নাকি? এইটা তুমি কইতে পারলা? তুমি না আমার আপন ভাইয়ের মাইয়া, তোমার আমি কত আদর করি, তারপরও আদর না ছাই। রাতুল বিদেশে যাবো শুই না, ওর লগে আব্বা আমার বিয়া ঠিক করছিল। ওর তো বিদেশে যাওয়ার হইলো না, মাঝখানে আমার আব্বারে ফুসলায় রাতুলের লগে আমার বিয়া দিয়ে দিছে। রিতা, এই যে দেখো কত বড় মাছ নিয়ে এসেছি। মাছটা আমারে দাও। আম্মা, মাছটা কাইটটা সুন্দর করে রানবেন। আর তুমি যাও মুরগি জবাই দাও, আজকে আমার আব্বা আইবো। পোলাও কোরমা মাছ রানবো। রিতা, আমি সকাল থেকে এখনো কিচ্ছু খাই নাই। আমার অল্প কয়টা ভাত দাও, আগে খায় নেই, তারপর না হয় মুরগি জবাই দিতে যাবো। ও মা, তুমি রাতুলের করে ভাত দাও, আমি মাছ কাটতেছি। রাতুল খাওয়া হইলে পরে মুরগি জবাই দিয়ে দিব। আর ভাইজান তো সেই রাতের বেলা আইব, এর আগে আমি রান্না বাড়া শেষ করে ফেলাম। ভাত তরকারি নাই? নাই মানে? রাতুলের ভাত তরকারি কই? একটা ফকির আইছিল, দিয়া দিছি। কি কও? তুমি তোমার স্বামীর ভাত তরকারি ফকিরে দিয়ে দিতে পারলা? রিতা, এটা তুমি কোনো কাজ করলা? আমি সকাল থেকে কিছু খাই না, আমার খাবারের ভাগটা তুমি ফকিরে খাওয়াইলা কেন? যখন হাসান ভাইয়ের লগে এমন করতা তোমরা, লোকটা খিদা পেটে রাস্তায় রাস্তায় ঘুরতো, তখন তোমাকে বিবেকে বাধ্য না? আর আমি বললেই দোষ? কি কইলা তুমি? ভাগ বাপ, আর কথা বাড়াইস না। আমরা হাসানের লগে যা যা করছি প্রতিদানে সব ফিরা পাইতেছি। কার লগে অন্যায় করলে আল্লাহ সেটা ক্ষমা করে না। চাচা, আপনার এখন কেমন লাগছে? ভালো বাবা, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। তোমার ট্রিটমেন্টে আবার নতুন জীবন ফিরে পেলাম। আরে আমি তো শুধু ছিলাম মাত্র, আল্লাহর রহমতে সবকিছু সম্ভব হয়েছে। আল্লাহর অশেষ রহমত, তোমার সাথে সঠিক সময় দেখা হয়েছে। তা না হলে যে কি হতো। হাসান বাবা, তোমার সাথে আমরা অনেক অন্যায় করেছি। তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসার থেকে বের করে দিয়েছি, তারপরেও যে তুমি আমাদের পাশে আছো, এর জন্য তোমার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, আর কিছুই। তুমি শুধু দায়িত্বই পালন করনি, তুমি দেখিয়ে দিয়েছো কিভাবে মানবতা দেখাতে হয়। বাবা, আমি আমার পরিবারের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ছি, এভাবে বলবেন না চাচা, আমি আপনার সন্তানের মতো না। আসলে সব দোষ হচ্ছে আমার। আমি মাকে হাসানের ব্যাপারে আজে বাজে কথা বলেছি। আই এম রিয়েলি সরি হাসান। এভাবে বারবার সরি বলতে হবে না। আমি কালকে চাচাকে রিলিজ দিয়ে দিচ্ছি, আশা করি চাচা অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে। বাবা, আগামীকাল তো চলে যাচ্ছি, তুমি শুক্রবার একটু আমার বাসায় আসবে, সবাই একসঙ্গে লাঞ্চ করব। তুমি এসো, তুমি তো এখন অনেক বড় ডাক্তার। তোমাকে যদি বাসায় একবেলা খাওয়াতে পারতাম, নিজেকে অনেক ধন্য মনে করতাম। অথচ একটা সময় আমাকে চাষা বলে গালি দিতেন। পদ পদবি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। কি ব্যাপার বাবা, চুপ করে আসছো কেন? তুমি আসবে তো? না মানে আসলে আমি একটু ব্যস্ত থাকি তো, সময় বের করা সম্ভব হবে না। আই এম সরি। ও, আপনি তো এখন আবার ফেমাস ডক্টর হয়ে গেছে, তাই হয়তো পাত্তা দিচ্ছেন না। ছি ছি, কি বলছেন? তাও হয় না। তাহলে আর অমত করো না বাবা, বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে চাচি, আসবো। চাচা, আপনি রেস্ট করেন। আচ্ছা বাবা, আসি। খবর শুনছেন? আমাকে হাসান এখন এই দেশের সেরা ডাক্তার, প্রায় টিভিতে ওরা এখন সাক্ষাৎকার নেই। হ শুনছি। আমি তো কইছিলাম হাসান একদিন অনেক বড় ডাক্তার হইব, কিন্তু আমার কথা তো আপনার কোনো আমলেই নেন নাই। সেই পোলা সারাদিন খেতে পড়ে থাকতো, কাজ করতো। সেই পোলা যেমন তেলেসমাতি খেলা দেখাইবো, সেটা কি কখনো আমরা চিন্তা করছি?
আসলেও বুঝি নাই। আমরা একদিন তারে অপমান কইরা গ্রাম থেকে বাই কইরা দিছি। হাসান ফাতেমারে ভালোবাসত। হাসানের লগে যদি ফাতেমারে বিয়া দিতাম তাইলে আজকা দেশের সেরা ডাক্তার আমাদের বাড়ির জামাই হইত। এখন আর সেই চিন্তা করে কি হইব? আপনাকে বাড়িতে কি হইতো পোলাটা এইভাবে ফাঁসছে। হাসানের সাথে যে অন্যায় করা হয়েছে, হাসান আর কোনোদিন এই গ্রামে আইব কিনা সন্দেহ আছে। তা হইতে দিব না। গ্রামের ইজ্জতের কথা চিন্তা করে হইলেও হাসানরা আমাদের মাঝে ফিরিয়ে আনতে হইব। চেয়ারম্যান সাহেব, আপনি হাসানরে ফিরে আনেন। আমাকে গ্রামের অনেকেই হাসানের লগে মাইয়া বিয়া দেওয়ার লাগে পাগল হয়ে আছে। আমাকে গ্রামের সম্পদ আমাকে গ্রামে ফিরে আনি আসেন। চেয়ারম্যান সাহেব, আপনি হাসানরে একটু ডাকান। আমারে তোরে ডাকার মতো মুখ নাই। আমি তোর সাথে মেলা অন্যায় করছি, আমি এই জন্য খুব লজ্জিত। এই জন্যই কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। যাই হোক, আমি হাসানরে যেভাবে হোক গ্রামে ফিরে আনবো। আর হাসান যদি গ্রামে আসে তাইলে আমরা সবাই মিললা পরে ফুলের মালা গলায় দিয়া বরণ করে নিব। আরে হ্যাঁ, ওই ছেলেটাই। এখন তো সে জনপ্রিয় ডক্টর হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোন আমি এখন রাখছি, পরে কথা বলবো। কি ব্যাপার আপামনি, আজকে আপনার এত খুশি খুশি লাগতেছে কেন? কাল শুক্রবার না, কাল একজন আসবে। আপামনি, সেই একজন কি বিশেষ কেউ নাকি? বিশেষ কেউ। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে হয়? এই তো সেদিনই তো গ্রামের খ্যাত একটা ছেলে ছিল, আর এখন সে দেশের সেরা একজন ডক্টর। আপামনি, কার কথা কইতাছেন? কে? আরে বাবাকে যে ট্রিটমেন্ট করালো না, উনি ডক্টর হাসান। হাসান? কিরে, কি ভাবছিস? আচ্ছা শোন, কালকে কিন্তু তোকে মন দিয়ে রান্না করতে হবে, আর যত ধরনের স্পেশাল আইটেম আছে সব কিছু তুই কালকে রান্না করবি। তোর মজার মজার খাবারগুলো ওকে খাইয়ে ইমপ্রেস করতে হবে। আচ্ছা ঠিক আছে আপামনি, আপনি কোনো চিন্তা করেন না, আমি আদর আপ্যায়নে কোনো কমতি রাখবো না। কিন্তু আপামনি, আপনি কি লোকটারে ভালোবাসেন? তুই কিভাবে বুঝলি? আপামনি, এই বাড়িতে আসার পর থেকে এত খুশি আপনারা কোনোদিনও দেখি নাই। কিভাবে যে কি হয়ে গেল। আচ্ছা আশা, তুই কি কখনো কাউকে ভালোবেসেছিস? হ, বাসছি, কিন্তু ওই মানুষটা হারায় গেছে, তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। জানেন আপামনি, তারও ইচ্ছা ছিল সে অনেক বড় ডাক্তার হইব। কি নাম তার? আপামনি, তার নামও। আয়শা, এদিকে একটু আয় তো। আমি আইতাছি। এবার শুরু করুন। আরে করেছেন কি? এত আয়োজন, আমার মতো এই সামান্য মানুষের জন্য এত কষ্ট করতে গেলেন কেন? কে বলেছে আপনি সামান্য মানুষ? আপনি তো অনেক ফেমাস ডক্টর, আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমাদের তো ভাগ্য ভালো যে আপনাকে আমাদের বাড়িতে আনতে পেরেছি। হায় রে জীবন, একদিন এই মানুষগুলোই আমাকে এই টেবিলেও বসতে দিত না, আর আজ কি হলো? খাচ্ছ না যে? খাও। এ নে, ওকে মাছের মাথাটা তুলে দে। দিচ্ছি বাবা। এই নে। আপনারা খাবেন না? হ্যাঁ খাবো, তুমি খেয়ে নাও বাবা, পরে খাবো। স্বাদটা খুব চেনা চেনা লাগছে, খুব চেনা। খাবারটা কে রান্না করেছে? কেন, ভালো হয়নি? না না, ভালো হয়েছে, আসলে স্বাদটা অনেক চেনা চেনা লাগতেছে, তাই জিজ্ঞেস করলাম। আমাদের কাজের মেয়ে রান্না করেছে। ওর রান্না খুব মজা হয়। একদম ফাতেমার হাতের রান্না। ওনাকে একটু ডাকবেন? কেন? ওকে দিয়ে কি করবে? না মানে একটু ধন্যবাদ দিতাম, এত মজার রান্না। আগে তো ময়না রান্না করতো। ময়নার বিয়ে হয়ে গেছে, ও হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের মেয়ে, আয়েশা। আয়েশা? ওনার নাম আসলেই আয়েশা? আয়েশা। আয়েশা অনেক লক্ষ্মী একটা মেয়ে। ও আমার বাসায় আসার পর
আমার কোনো সেবা যত্নের কমতি নেই। ও আমার কাজের মেয়ে হলো, ওকে আমি নিজের মেয়ের মতো জানি। আশা, আয়শা, এই আয়শা। আমি আসতে পারবো না খালুজান। আমি আইলে হাসান ভাই আমার চিনা ফালাইব। আর আমি যে ফাতেমার বদলে আয়শা পরিচয় দিয়ে এই বাড়িতে আইছি, হেডাও সবাই যাই না ফালাইব। উনি এখন অনেক বড় ডাক্তার, ওনার এখন বড় লোকও পাশে মানায়। আমার মতন সামান্য মাইয়ার ওনার ধারের কাছে যাওয়া উচিত না। ও মনে হয় ব্যস্ত আছে, তুমি খেয়ে নাও বাবা। অবিকাল ফাতেমার হাতের রান্না, অথচ মানুষটা আয়েশা। একবার যদি দেখতে পেতাম। ফাতেমা, তুমি কোথায়? আজও তোমার পথ চেয়ে বসে আছি। কোথায় গেলে তোমার খোঁজ পাবো? হাসান, তুমি আমার কথাটা মাইনা নাও। স্যার, আজকে আমার এই সাফল্যের পেছনে আপনার যে অবদান, আমি কখনো তা ভুলব। আর আপনার কথা অমান্য করব এত বড় বেয়াদব আমি না। কিন্তু স্যার, আমাকে যে গ্রামে যেতে বলতেছেন আপনি, ওই গ্রাম থেকেই আমাকে একদিন অপমান করে বের করে দেওয়া হয়েছে। সেই দিনের ঘটনার জন্য ওরা সবাই অনুতপ্ত, লজ্জিত। ওরা সবাই তোমার কাছে মাফ চাইব, আর এই জন্যই ওরা সবাই আমার জোর করে তোমার কাছে পাঠাইছে। কিন্তু স্যার, আমি আর ওই গ্রামে ফেরত যেতে চাই না, আমাকে ক্ষমা করুন। তোমার মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো না। রাতুলের বউ তোমার মায়ের সারাদিন চাকরানির মতো খাটায়, রাতুলেরও জ্বালায় আমারও। তুমি গ্রামে আসো, তোমার অসুস্থ মায়ের পাশে দাঁড়াও। তোমার মা তার কৃতকর্মের ফল ভোগ করতেছে। হাসান, এখন তোমার সব মান অভিমান ভুলা পরিবারের পাশে দাঁড়ানো উচিত। ঢাকায় আমার এত বড় ফ্ল্যাট, আর আমার মা গ্রামে কষ্ট করতেছে। আমি ভাবছিলাম ওরা সুখে আছে, অনেক ভালো আছে। কিন্তু আপনার থেকে যা শুনলাম, তাতে আর আমার মনে অভিমান পুষে রাখা ঠিক হবে না। মানুষের ঠকায়া কিছুদিনের জন্য ভালো থাকা যায়, সারা জীবনের জন্য নয়। যারা ঠকায় তারা একদিন ঠিকই ঠকে, সময় সবকিছুর জবাব দিয়ে দেয়। বুঝলে হাসান? কে? ফাতেমার কণ্ঠ না? আমি হাসান। হাই আল্লাহ, হাসান ভাই, আমার কণ্ঠ চিনা ফালাই নাই তো? দরজাটা খুলুন। এক্সকিউজ মি, একটু দাঁড়ান। কে আপনি? আপনার কণ্ঠটা ঠিক। তুমি এসেছো বাবা? আচ্ছা আচ্ছা, তোমার আঙ্কেল অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আসো তো। তুমি এসেছো? বসো। তো কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছে। আপনার শরীর এখন কেমন? ভালো। আরে তোমার মতন একটা ডাক্তার পাশে থাকলে ভালো না থেকে পারি? চাচা, একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য ডেকেছিলেন। জরুরি বিষয়টা কি একটু জানতে পারি? বাবা হাসান, তুমি তো জানো আমার একটা মাত্র মেয়ে। আমারও বয়স হচ্ছে, কখন হুট করে চলে যাই তা তো বলা যায় না। তাই ভাবছি মেয়েটাকে যদি ভালো একটা পাত্রর হাতে তুলে দিতে পারতাম, তাহলে নিশ্চিন্তে মরতে পারতাম। চাচা, তাহলে কি আমি অ্যানির জন্য একটা পাত্র দেখব? হাতের কাছে পাত্র থাকতে তাহলে অন্য জায়গায় খুঁজতে যাব কেন? জানো, পাত্র হিসাবে আমরা তোমাকে খুব পছন্দ করি, আর আমার এনিও তোমাকে অনেক পছন্দ করে। যদি তুমি রাজি থাকো তাহলে তোমার সাথে অ্যানির বিয়েটা দিয়ে দিত। দেখুন, অ্যানি পাত্রী হিসাবে আমার চেয়ে কোনো অংশে কম না, শিক্ষিতা, সুন্দরী। কিন্তু আমি একজনকে। তুমি কি কাউকে ভালোবাসো? না, মানে বলো বাবা, তুমি কি অন্য কাউকে পছন্দ করো? ভালোবাসতাম, কিন্তু সে এখন কোথায় তা আমি জানি না। জানো না মানে? তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। আমাকে ভালোবাসে বলে সে বিয়ের আসর থেকে পালিয়েছে। তারপর থেকে সে কোথায় আছে তা কেউ বলতে পারে না।
আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু যে হারিয়ে গেছে তাকে তুমি খুঁজে লাভ কি বলো? যে তোমাকে এখন বর্তমান ভালোবাসে তাকে গ্রহণ করো। আমাকে একটু সময় দিন। আমি শেষবারের মতো গ্রামে যেয়ে ফাতেমাকে খুঁজতে চাই। যদি আমি ওকে পেয়ে যাই তাহলে আমাকে মাফ করবেন। ঠিক আছে, আপনি যদি আপনার পছন্দের মানুষকে খুঁজে পান, আমি কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনকে বিয়ে দিব। আর যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কথা দেন আপনি শুধু আমার হবেন। ঠিক আছে, কথা দিলাম। ঠিক আছে, আমিও আপনার সাথে গ্রামে যাব। আমরা দুজন মিলে আপনার ভালোবাসার মানুষকে খুঁজে বের করব। না না, না যাওয়া লাগবে না। আমি একাই আমার কাছের মানুষকে খুঁজে নিব। আজ আমাদের মাঝে আমাদের গ্রামের গর্বিত সন্তান চলে আসছে। তোমরা সবাই ওর জন্য হাততালি দাও। ভাইজান, তুমি তো পুরাই হিরো হয়ে গেছো। তোমার এক নজর দেখা লেগা গ্রামের সবাই অপেক্ষা করতেছে। হাসান ভাই, আপনারা সেলুট। আপনি আসলেই কইরা দেখাইছেন। খ্যাত থেকে সোজা সেরা ডাক্তার। আরে আমাকে এইভাবে লজ্জা দিবেন। আমি শুধুমাত্র আমার স্বপ্নটা পূরণ করেছি, সবই আল্লাহর রহমত। বাবারে, তুই আমারে মাফ কইরা দিস। আমি তোর লগে অনেক অন্যায় করছি। সারা জীবন তোর আনন্দ ভালোবাসা থেকে তোর বঞ্চিত করছি। থাক মা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। হ ভাই, আমারও তুমি মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক অপরাধ করছি, অনেক ভুল করছি, অনেক খারাপ কিছু করছি, আর সেটারই এখন কর্মফল ভোগ করা লাগতেছে। আমারে মাফ করে দাও ভাই। তোমার গায়ে গন্ধ আসে কয়া তোমার অপমান করছি, আর এখন আমার নিজের জামাই চাষা। আমি বেঁচে থাকতে আমার ভাই এমন কষ্ট করবে? তা হবে না। আমরা সবাই মিলে ঢাকায় যাব। আমার ওইখানে বিশাল ফ্ল্যাট আছে, সবাই মিলে একসাথে থাকবো। বাবা হাসান, ওই দিন ফাতেমার চাচি, তোমার মা, তোমার মামা তোমারে মিথ্যা অপবাদ দিছিল। আমরা সবাই মিল্লা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আজকা তুমি এই গ্রামের গর্ব। চাচা, ফাতেমার কোনো খোঁজ পেয়েছেন? না বাবা, সেদিন বিয়ার আসর থেকে ফাতেমা এই যে পালায় গেল, আর কোনো খোঁজ পাইনি। মা মারা মাইয়ারা কই আছে, কেমন আছে কেউ বলতে পারে না। যে আমার সব থেকে বেশি কাছের মানুষ ছিল, সেই মানুষটাই আজ আমার জীবন থেকে হারিয়ে গেছে। জানি না সে এখন কোথায় আছে, কেমন আছে। এই, তোমরা সবাই মন খারাপ করে আছো কেন? আজকে বিকালে আমাদের স্কুলের মাঠে হাসানের জন্য একটা সম্বর্ধনার অনুষ্ঠান আছে। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য হাসান হলো একটা বিরাট উদাহরণ। হাসানরে দেখে ছাত্রছাত্রীরা যেন নতুন স্বপ্ন দেখতে পারে, তারা যেন নিজেদের লক্ষ্যে পৌঁছাইতে পারে। শোনো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যেন বাদ না করে, আগের লিস্টটা করে রাখতে হবে। আর তোর বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে তুই বলে দে, আমি লিস্টটা করে কার্ডটাতে পৌঁছে দিই। খালাম্মা, আমি কালকে সকালে চলে যেতে চাইতেছি। চলে যাবি মানে? কোথায় চলে যাবি? গ্রামের বাড়িতে চলে যাব। হঠাৎ কি এমন হলো তুই গ্রামে চলে যাবি? তুই না বললি তোর গ্রামে অনেক শত্রু? শত্রু কি সব সময় থাকে? এখন নাই, আগে ছিল। ঠিক আছে, যাবি সেটা ভালো কথা। আগে আমার বিয়ে শেষ হবে, তারপর। বিয়ের আগে তুই যেতে পারবি না। আপা মনি, আমারে মাফ কইরা দেন। আমি আপনার বিয়ে পর্যন্ত থাকতে পারবো না। কি হয়েছে বলতো? হঠাৎ কেন চলে যেতে চাচ্ছিস? খালু যান, আমার আর ঢাকা শহরে ভাল লাগতেছে না। আমার গ্রামে চলে যেতে মন চাইতেছে। আমি মন থেকে দোয়া করি অ্যানি আপার বিয়া হোক, অ্যানি আপা ভালো থাকুক। আমি কালকে সকালেই চলে যাব। কিছুই তো বুঝতে পারছি না। এই তো কিছুদিন আগেই তুই বললি যে তোর নাকি কেউ নেই, আমরাই নাকি সব, আর এখন বলছিস তুই নাকি চলে যাবি। আপা মনি, কইলাম তো আমার আর এখানে মন টিকতে আসছে না। আমি চলে যাবো কালকে সকালেই। দোয়া করি আপনি বিয়া করে অনেক সুখী হন। আপনারা কেউই আর আমরা থাকার লেগে জোরাজুরি করেন না।
কেন পালাতে যাচ্ছ? চুপ করে আছো কেন? উত্তর দাও ফাতেমা। ফাতেমা? ফাতেমা কে? ও তো আয়েশা। সেটাই তো, ফাতেমা কে? আমি আপনাদেরকে আমার ভালোবাসার কথা বলেছিলাম না, ও হচ্ছে আমার সেই ভালোবাসা, আমার ফাতেমা। ওর জন্যই আমি এত বছর অপেক্ষা করেছি। আপনি সব কি কইতেছেন উল্টাপাল্টা? হ্যাঁ, এটা আপনার হবু শ্বশুর বাড়ি। আমি ফাতেমা না, আমি আয়েশা। মিথ্যা কথা। তুমি কেন মিথ্যা কথা বলতেছ? নিজের পরিচয় গোপন করতেছ। সেদিন যখন এই বাসায় তোমার হাতের রান্না খেয়েছিলাম, ওই দিনেই আমি বুঝতে পারছি যে তুমিই আমার ফাতেমা। তোমার মতো রান্না আর কেউ করতে পারবে না, তাই আমি বারবার এই বাসায় ছুটে এসেছি। আর আজ যখন তোমাকে খুঁজে পেলাম, তখন তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ। এসব কি হচ্ছে? আয়শা, সত্যি করে বলতো তুই কে? হ্যাঁ, তুই কি আয়েশা না ফাতেমা? সত্যি করে বল, চুপ করে থাকিস না। ফাতেমা প্লিজ, আর চুপ করে থেকো না। হ, আমি ফাতেমা। হাসান ভাই, তোমার জায়গা আমি কাউরে দিতে পারবো না বইলা আমি বিয়ার আসর থেকে পালায় আইছি, ঢাকা এসে পড়ছি, এই বাড়িতে আশ্রয় নিছি, নিজের নাম পরিবর্তন কইরা রাখছি, নিজের পরিচয় গোপন কইরা রাখছি। অনেক বছর পর যখন তোমারে এই বাড়িতে দেখলাম, তখন আমি অনেক অবাক হয়ে যাই। আমি কল্পনাও করতে পারি নাই কোনোদিন তোমার আমি এই বাড়িতে দেখবো। যখন আমি এই বাড়িতে আসলাম, আমাকে দেখেও কেন সামনে আসোনি? তুমি এখন কত বড় ডাক্তার, কত বিখ্যাত, তুমি কই আর আমি কই, তাই নিজেরে লুকায়া রাখছি। তাছাড়া অ্যানি আপা তোমারে কত ভালোবাসে। হাসান ভাই, তোমার পাশে অ্যানি আপারই মানায়, আমার মতন সাধারণ মায়ের মানায় না। কি বলতেছো তুমি এইসব? আজকে আমি যে এই পর্যায়ে আছি, এটার সব থেকে বড় অবদান তোমার। তুমি ছাড়া আমি কিছুই না। আমার সকল বিপদে আপদে তুমি আমার পাশে ছিলে। আমার এই সফলতার পেছনে তুমি ছিলে আমার প্রথম ইন্সপিরেশন। তুমি আমার প্রথম ভালোবাসা। তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করলেও তোমাকে কখনো আমি ভুলতে পারতাম না। এখন আর তা হয় না। 2 দিন পর তোমার আর অ্যানি আপার বিয়া। আমারে ভুইলা যায় তোমরা নতুন কইরা বিয়ে করে সংসার শুরু করো। অন্য কাউকে বিয়ে করে নিজের মনের সাথে আমি প্রতারণা করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি ফাতেমা। তোমাকে খুঁজে পাচ্ছিলাম না বলেই এই বিয়েতে মত দিয়েছিলাম। ফাতেমা, আমি হাসানকে কথা দিয়েছিলাম, হাসান যদি তার মনের মানুষকে খুঁজে পায়, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। আজকে হাসান তার নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছে। আমি আর তোমাদের মাঝখানে বাধা হয়ে থাকতে চাই। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। এখন থেকে প্রতি শনিবার আমি গ্রামে বিনামূল্যে চিকিৎসা করব, আর আমার সাথে থাকবে আমার স্ত্রী ফাতেমা। বাবা হাসান, তোমার মতো এত বড় মাপের ডাক্তার আমাদের গ্রামের সাথে সপ্তাহে তুমি একদিন সময় দিবা, এটা তো আমাদের জন্য অনেক বড় পাওনা। আসলে আমি ঢাকায় এখন একটু ব্যস্ত, পরে ওইখানে সব গুছিয়ে নিলে গ্রামে বেশি সময় দেওয়ার চেষ্টা করব। আমার একটা আবদার ছিল বাবা। জি স্যার, অবশ্যই, আপনার হুকুম শিরোধার্য। আমার স্কুলের ছেলে মেয়েরে তোমার একটু সময় দিতে হইব, কারণ তুমি ওগো চোখে আইডল। তুমি ওগোরে স্বপ্ন দেখাইবা, ওরা যেন তোমার মতো সফল হইতে পারে। জি স্যার, অবশ্যই, এটা তো আমার দায়িত্ব। আমিও সেই ক্লাসে অংশ নিতে চাই, আপনার কাছ থেকে ন্যায়ের কথা শুনতে চাই। সোনিয়া, তুমি আমার এত বড় সর্বনাশ করিয়া তুমি আবার আইছো? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি রাতুল। মানুষকে ঠকিয়ে কোনোদিনও মানুষ কিছু করতে পারে না। পাপের ফল তাকে ভোগ করতেই হয়। তোমাদের টাকা মেরে খেয়ে আমার বাবা কিছুই করতে পারেনি। অস্ট্রেলিয়াতে আমাকে ঠিকই নিয়ে গিয়েছিল, কিন্তু একটা রোড অ্যাক্সিডেন্টে সব শেষ। আজ নিঃস্ব হয়ে আমি দেশে ফিরে এসেছি। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই অনেক।
হাসান ভাই, আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই, আমাকে নেবেন না? কেন নিব না? অবশ্যই নিব। মানুষের কল্যাণে কাজ করলে অবশ্যই আমি সাহায্য করব। হ, তাহলে এখন থেকে তুমিও আমাগুলোকে মানুষের সেবায় কাম করবা। ডাক্তার সাহেব চিকিৎসা দিব আর আমরা তারা সাহায্য করব। আমরা গ্রামের মানুষের ঘরে ঘরে যায় খোঁজ নিমু কার কার চিকিৎসা দরকার। ডাক্তার সাহেব তারা বিনামূল্যে চিকিৎসা দিব। বাবা হাসান, তুমি শুধু আমাদের গ্রামের না, তুমি এখন সারা বাংলাদেশের গর্ব। তুমি প্রমাণ করে দিছো ইচ্ছা থাকলে অসাধ্য সাধন করা যায়। আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যে কখনো কাউকে ছোট করে দেখবেন না। কারণ মানুষ চাইলে তার নিজের অবস্থার পরিবর্তন করতে পারে, নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে, যদি তার নিয়ত ঠিক থাকে। মানুষ চাইলে যে কোনো সময় তার নিজের অবস্থার পরিবর্তন করতে পারে। আর কখনো কারোর হক মারবেন না, কারণ কাউকে ঠকিয়ে আল্লাহর সন্তুষ্টি করা সম্ভব না। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই, রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই